জাপানে এখন বাচ্চাদের স্কুলে সামারের ভ্যাকেশন শুরু হয়েছে আর এই সুযোগে প্রতি বছরের মতো এই বছর আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে জাপানের শিকোকু প্রিফেকচারটা পুরোটা ঘুরে দেখা। যদিও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে প্রায় 800 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে এবং এই ডিসিশনটা নেওয়া আমাদের জন্য এতটা সহজও ছিল না। সুহানাকে এর আগে আমরা এত লম্বা জার্নি এর আগে কখনো করাইনি, কাজে ও কিভাবে রিয়াক্ট করবে, এত লম্বা জার্নি করতে চাইবে কিনা সবকিছু মিলে একটু কনফিউজড আমরা ছিলামই। বাট তারপরও সাহস করে প্ল্যানটা করে ফেললাম, কারণ জাপানের প্রত্যেকটা জেলায় একবার করে হলে অন্তত ঘুরে দেখার ইচ্ছা আমাদের আছে। আর এই ট্যুরে আমরা এমন অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করেছি যেগুলো আমরা এর আগে কখনোই দেখিনি এবং অনেক ইউনিক এক্সপিরিয়েন্সও আমাদের হয়েছে। যেহেতু সাফওয়ান শাহনাজ ফ্যামিলি ব্লগ পেজটা আমি আর অ্যাক্সেস করতে পারছি না, কাজে এখন থেকে এই পেজে আমার সমস্ত ব্লগ আপলোড হবে প্রতিদিন। আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাফওয়ান শাহনাজ ফ্যামিলি ব্লগেও কিন্তু আপনারা সেম ব্লগটা পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আমরা জার্নি স্টার্ট করি রাত 10টা বা 10:30টার দিকে। আর আমাদের এবারে জার্নিতে আমাদের সাথে ছিল নাইমা আর ইব্রাহিম। আমরা যখনই কোনো লং জার্নিতে যাই আমরা চেষ্টা করি রাত্রেবেলা জার্নিটা স্টার্ট করতে। এটাতে দুইটা সুবিধা, একটা হচ্ছে বাচ্চারা ঘুমায় অনেকটা পথ পার হয়ে যেতে পারে, আর একটা সুবিধা হচ্ছে রাতের বেলা কিন্তু হাইওয়েতে ট্রাফিক কম থাকে। আর যেহেতু আমাদের জার্নিটা এবার অনেক লম্বা, শুধু যে রাস্তায় লম্বা তা না, আমরা মোটামুটি 8 দিনের একটা লম্বা ট্যুরে যাচ্ছি, কাজে আমরা চিন্তা করলাম 2 গাড়ি না নিয়ে আমরা এক গাড়িতে করেই সবাই চলে যাই। যাওয়ার সময় আমরা একদমই জ্যাম পাইনি। টানা 3 ঘন্টা চালানোর পরে আমরা সার্ভিস এরিয়াতে একটু থামি কিছুক্ষণ রেস্ট করার জন্য। জাপানে হাইওয়ের সার্ভিস এরিয়ার বাথরুমগুলো এত নিট অ্যান্ড ক্লিন, কি বলবো, এখানে পাউডার রুমও থাকে। আর দেখেন কি সুন্দর সুন্দর এই কাগজ দিয়ে অরিগামি বানানো, এগুলো দেখে এত কিউট লাগছিল। মানে কাগজ দিয়ে যে ওরা কত রকম কত কিছু বানাতে পারে, এত ক্রিয়েটিভ আইডিয়া দেখে আসলে একদম মেসমোরাইজড হয়ে যেতে হয়। যদিও আমরা বাসা থেকে ডিনার করে বের হয়েছি, বাট তারপরে যেহেতু লম্বা একটা জার্নি, রাস্তা পথে আমাদের খিদা লাগবে, এই জন্য নাইমা অনেক সুন্দর পাস্তা বানায় নিয়ে আসছে। বড়দের জন্য ঝাল সহ আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া। আমরা সবাই অনেক মজা করে পাস্তাটা খাইছিলাম। আমরা খাওয়া শেষ করছি তখন অলমোস্ট সকাল হয়ে গেছে, মানে সূর্য উদয় হচ্ছে আর কি, তার ঠিক আগ মুহূর্তে। সূর্য উদয়ের দেশ জাপান, সূর্য উদয় সূর্যাস্ত দুইটাই অদ্ভুত সুন্দর। আমার 3 বাচ্চাই লং জার্নিতে কোনো ডিস্টার্ব করে না, সেই যে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুম দেয়, একদম পুরো রাস্তা ঘুমাইতে আসে, স্পেশালি রাতের বেলা। আমরা হাইওয়ের যে সার্ভিস এরিয়াটাতে থেমেছি, এটাকে সার্ভিস এরিয়া না বলে বলা যায় খুবই সুন্দর একটা টুরিস্ট স্পট। ওই যে দেখেন সানার পিছনে ওই আপু ভাইয়াটা ভ্লগ বানাইতেছে সকাল সকাল। এই সার্ভিস এরিয়াটার নাম হচ্ছে আওয়াজি সার্ভিস এরিয়া। আর এই সার্ভিস এরিয়া থেকে আপনি চমৎকার একটা ভিউ দেখতে পারবেন। ওই যে দেখেন কি সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে। না কি বলো, এখানে তুমি আছো, এখানে কেমন লাগছে তোমার? দুজন বসে বসে কি দেখছো এখানে? এত লক্ষ্মী করে কিভাবে সোহানা তোমার পাশে বসে আছে স্থির হয়ে? হ্যাঁ, তোমার বোন আজকে তোমার পাশে তো সুন্দর করে বসে আছে। আসো, সুন্দর করে বসে আছে বলেছি না, এই জন্য সোহানা এখন নেমে দিলে দৌড় শেষ। সোহানা ও একটু আপুর সাথে দাঁড়া, একটু ভাইয়ের সাথে বসে। সোহানা তো লক্ষ্মী দেবী। সোহানা কি দেখছো তুমি? কি তুমি এখানে উঠবে? এটা তুমি উঠতে চাও না? এটা কি বলো তো? বাবাকে জাপানের হিয়োগো প্রিফেকচারে অবস্থিত আওয়াজি আইল্যান্ডের এই সুন্দর সার্ভিস এরিয়াটাতে আসলে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। প্রথমত এখান থেকে খুবই সুন্দর একটা ব্রিজের ভিউ দেখতে পারবেন। এই ব্রিজটার নাম হচ্ছে আকাশি কাইকিউ ব্রিজ। এই ব্রিজটা দিনের বেলায় একরকম ভিউ দেয়, আর রাত্রেবেলা লাইটিং এর কারণে সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে যায়। 4 কিলোমিটার লম্বা এই ব্রিজটা ছিল 1998 সাল থেকে 2022 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে লম্বা একটা সাসপেনশন ব্রিজ। আর আমাদের পিছনে যে ফেরিস হুইলটা দেখা যাচ্ছে, ভাবা যায় যে একটা সার্ভিস এরিয়াতে এরকম একটা ফেরিস হুইলও আছে। আর এই ফেরিস হুইলের উপর থেকে আপনি আকাশে কাইকিউ ব্রিজ থেকে শুরু করে এই পুরো আওয়াজি আইল্যান্ডের খুবই সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। বাই দ্য ওয়ে, আগেরবার যখন আমরা এই সার্ভিস এরিয়াতে আসছিলাম, সানায় তখন খুবই জেদ করছিল যে সে ওই ফেরিস হুইলে উঠবে। কোনোভাবেই তাকে উঠাতে পারতেছিলাম না, কারণ তখন এই ফেরিস হুইলটা চালু ছিল না। আর আজকে যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি এখানে উঠতে চাও, ও বলছে না, আমি এখানে উঠতে চাই না। আসলে বাচ্চা হোক আর বড় হোক, বয়সের সাথে সাথে সবারই আমাদের ইচ্ছা, তারপরে হচ্ছে শখ, সবকিছুই চেঞ্জ হতে থাকে। তখন কিন্তু মাত্র 6:30 বাজে, মানে সূর্য উদয় হয়েছে 1.5 ঘন্টার বেশিও হয় নাই। আর এর মধ্যে সাফানা শানে অলরেডি গরমে অস্থির। আসলে ইদানিং এমন পরিমাণ গরম লাগে, মানে ভ্যাপসা একটা গরম, সূর্য উঠতে দেরি নাই ওদিকে গরম লাগা শুরু। কিন্তু একমাত্র আমাদের সুহানাই মোটে গরমে কোনো কাহিনী না, সে বোনকে একবার ঠেলে এই পাশে নিয়ে যাচ্ছে, একবার ভাইকে ওই পাশে নিয়ে যাচ্ছে, আর সবাইকে সেই ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো এইটা দেখো ওইটা। তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আশেপাশে কি আছে। আপু সুহানাকে নিয়ে যাবে মামা বলছো না? হ্যাঁ, আসলে সুহানা আমাকে নিয়ে যাবে। সুহানাই তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার কথা শুনছেই না।
আমরা কিন্তু অলমোস্ট 2/3 আমাদের জার্নি কমপ্লিট করে ফেলছি। মানে আমরা ভাবছিলাম যে হয়তোবা আমরা হাইওয়েতে জ্যাম পাবো, যে কারণে আমাদের পৌঁছাতে 12:30 1টার মতো লাগবে। বা রাস্তা একেবারে ফাঁকা থাকার কারণে আমরা ট্রেনে প্রায় 550 কিলোমিটার মতো চলে আসতে পারছি। আমাদের আর মাত্র 250 কিলোমিটার বাকি আছে। যেহেতু আমরা সময়ের অনেক আগে পৌঁছায় গেছি, তাই আমরা এই সার্ভিস এরিয়াটাতে অনেকক্ষণ ছিলাম। এখানে আমরা বেশ কিছুক্ষণ রিল্যাক্স করে তারপরে আবার রওনা দিলাম কোচির উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরের প্রথম 6 দিন আমরা স্টে করব কোচিতে, এবং এখানে থেকেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। কোচি শহরটাতে ঢুকেই আমাদের অনেক ভালো লেগেছে। বেশ মফস্বল টাইপের একটা শহর, একদম ভিড়ভাট্টা নয়, নিরিবিলি আর অনেক অনেক সবুজ। আর কোচিতে কিন্তু আমরা কোনো হোটেলে স্টে করছি না। সাফনের বাবার সাথে একই সাথে নেক্সট স্কলারশিপে আসছিল গুড্ডু ভাই। আমরা এখন তাদের বাসায় উঠেছি। ভাইয়ার নামটাও যেমন ইউনিক, তিনি মানুষটাও কিন্তু অনেক ইউনিক, খুবই মজার গল্প করেন। আর ভাইয়ার বাড়িও হচ্ছে বরিশাল, কাজী বরিশালীদের বাসায় আসলে সর্বোচ্চ ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে মাস্ট থাকতেই হবে। এই গরমের মধ্যে সারা রাস্তা জার্নি করে আসার পরে শরবতটা খাওয়ার পরে আসলে অনেক বেশি রিফ্রেশ লাগছিল। আর ভাবিকে তো এসেই আমরা ব্যস্ত করে দিছি, কারণ ভাবির কিন্তু কথা ছিল আমাদের জন্য লাঞ্চ করবে, কারণ আমাদের দুপুরে পৌঁছানোর কথা ছিল। বাট আমরা পৌঁছাই গেছি সকাল সকাল, তো ভাবি আবার তাড়াহুড়া করে আমাদেরকে সকালের নাস্তাও দিছে। আর তারপরে জাস্ট দেখেন যে দুপুরে সে কত কিছু রান্না করছে। খালি কি বলে যে বাঙালি হচ্ছে অতিথি পরায়ণ। সবজি অন্যান্য সবজির দাম মনে হয় কম না? আপনাদের মার্কেট ঘুরে নিয়ে আসলে তাহলে আপনারা কম্পেয়ার করতে গুড্ডু ভাই আমাদের তো ওদিকে অনেক 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 দাম ভাই। কিছু বানাইতে দেখো, আমরা গ্রামের মানুষ কিছু রান্না করতে জায়গা হইছে প্লেটে না জায়গা আটতেছে না। বড় প্লেট দেবো আপনারা খালি ফ্রেশ ফ্রেশ একটা করে নেন বড় প্লেটও আছে ভাবি না ঠিক আছে আস্তে আমার আস্তে বড় খাই। প্লেট লাগে আমি এক এক্সেপশন, আমি একবার নেই আর গুড্ডু ভাইয়ের ওয়াইফ মোমো ভাবি, তার মাশাল্লাহ ছোট ছোট 2টা প্রিন্সেস আছে, আর তাদেরকে নিয়েও সে মাশাল্লাহ অনেক কিছু রান্না বান্না করছে আমাদের জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে ওই দিনই ছিল তাদের 7ম ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা তো জানতাম না তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা আবার গুড্ডু ভাইয়ের বড় বোনের বাসায় গিয়েছিলাম, মুন্নাপুর বাসায়। তারা 2 ভাই বোন বেশ কাছাকাছি থাকে, আর কোচিতে আপুর খুব সুন্দর একটা বাড়ি আছে। হ্যাপি অ্যানিভার্সারি কাল গুড্ডু ভাই। আচ্ছা হ্যাপি বার্থডে তো গান আছে, হ্যাপি অ্যানিভার্সারি কোনো গান নাই? আচ্ছা কত বছর হলো ভাই? কিসের গান? 7 বছর শেষ 7 বছর। মাশাআল্লাহ কালো জীবন লাকি 7 বার্থডে সরি হ্যাপি অ্যানিভার্সারি। এখন বুঝো সবাই মিলে পূজা কাটে বাচ্চাদের এক জায়গায় দাঁড় করে রাখা এমনিতে তো সম্ভব হয় না। আর এই দেখো অনেক কে ছিল সবাই একদম এক সব মাথা এক জায়গায়, এদের এক জায়গায় দাঁড় করানোই যায় না। এই যে এইটা ম্যাগনেটের মতো সবাই অ্যাট্রাক্ট করে রাখছে, যে সবাই সুন্দর দাঁড়ায় পড়ছে। কি একটা কাটতে দেরি, সবাই টপিং উঠায় নিতে দেরি নাই। এই তো সাব্বাস, মজা, সবাই চিকো পছন্দ। আমাকে নিচ্ছে লাগে, তুমি কাপটা ঘুরে ফেলে কি আমাকে তোমার ভালো লাগে না? কি অবস্থা? লাকিলি এত সুন্দর একটা দিনে ভাই ভাবির সেলিব্রেশনে আমরাও জয়েন করতে পারলাম, খুবই ভালো লাগছিল। আর সারাদিন পরে কড়া একটা চা খেয়ে এত ভালো লাগছিল আমাদের 2 চা খোরের। যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে গেলাম। ওই দিন আবার ভাইয়াদের সিটিতে ছিল হানাবি, তো কোচির হানাবিও দেখার সৌভাগ্য হয়ে গেল। যদিও আমরা রাস্তার পাশে দাঁড়ায় হানাবি দেখছি, কারণ হানাবি দেখার যে মেইন স্পটটা ছিল নদীর পাড়ে, ওখানে অলরেডি টিকিট সোল্ড আউট। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই টিকিটের বাইরে। আমরা দূরে দাঁড়ায় দেখছিলাম। সবচেয়ে বিরক্ত লাগছিল আমাদের সামনে ওই 2টা গাছ দেখে। মনে হচ্ছিল গাছ 2টা না থাকলে আমরা খুব সুন্দর করে দেখতে পারতাম। আমরা কিন্তু জাস্ট কয়েকদিন আগে ইতাবাসীর বিশাল এক হানাবি দেখে আসছি, বাট তারপরও যেখানেই হানাবি আপনি দেখবেন সেখানেই আপনার তাকায় থাকতে ইচ্ছা করবে। হানাবি জিনিসটাই এমন। আর হানাবি উপলক্ষে অনেক স্ট্রিট ফুডের দোকান বসে সব সময়। তো সেখান থেকে সাফানা সানায়া খেতে চাচ্ছিল হচ্ছে তাকোয়াকি। আমিও ভাবলাম যেহেতু ওরা তাকোয়াকি খেতে পছন্দ করে, কোচি স্পেশাল তাকোয়াকিতে কি আছে সেটা ওদেরকে খাওয়ায় দেখাই। আমি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেসও করলাম যে কেমন লাগলো কোচির তাকোয়াকি। তো সাফনের অ্যান্সার ছিল যে তাকোয়াকি খেতে যেমন ঠিক তেমনই লাগে। যদিও হানাবি মানে হচ্ছে সামারের ফেস্টিভ্যাল, তো গরম তো থাকবেই, বাট ছোট বাচ্চাদেরকে নিয়ে লম্বা সময় থাকা বেশ টাফ, কারণ প্রচন্ড মানুষের ভিড় হয়। যতটুকু গরম লাগার কথা তার চেয়ে গরম 10 গুণ বেড়ে যায়। জাপানের কোনো একটা শহরে কত মানুষ আছে এটা দেখতে চাইলে ঠিক তাদের হানাবিতে অ্যাটেন্ড করতে হবে। দেখবেন পুরো শহরের মানুষ একদম রাস্তায় নেমে আসে, আর মেয়েরা এত সুন্দর ট্র্যাডিশনাল ড্রেসেস পরে ঘুরে বেড়ায়, মানে ওই দিনটাই অন্যরকম লাগে। সারাদিন জার্নি শেষে আমরা মোটামুটি টায়ার্ড, তাই পুরোপুরি হানাবি শেষ না করেই আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর আমি ব্লগটাও এখানে শেষ করব। আমাদের সামারের ট্যুরের ব্লগগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো সময় এই পেজেও ঝামেলা হলে আপনারা অবশ্যই ইউটিউবে আমাদেরকে খুঁজে পান। আজকে ব্লগটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।